কক্সবাজার, বাংলাদেশ। ঈশানীদের শ্যাওলা জমা অটোপৌরের দোতলা বাড়িটা আজ লোকে লোকারণ্য। চারিদিকে একটা খোশ মেজাজি উৎসবের আমেজ। বাড়ির আঙিনা থেকে গেট পর্যন্ত রঙিন পর্দা আর তাজা গোলাপ দিয়ে মোড়ানো। লোহায় গড়া পুরানো আমলের গেটটাকেও সাজানো হয়েছে অসাধারণ রাজকীয় সাজে। দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি। বাড়ির ভেতর থেকে ভেসে আসা সুস্বাদু খাবারের গন্ধে ম করছে চারিপাশ। বাড়িতে উপস্থিত সকলের মাঝে এক ছাইচাপা উৎকণ্ঠা। কারোর আগমনের প্রতীক্ষায় ক্রমশ সময় গুনছে তারা। এর মাঝে শিশুদের হৈরৈ আর উৎসুক অতিথিদের শোরগোল স্তব্ধ করে দিয়েছে বাড়ির গেইটে এসে উপস্থিত হলো একটা বিলাসবহুল 4 চাকার মার্সিডিজ। বাড়ির ভেতর থেকে সকলে একযোগে উকিঝুঁকি দিতেই গাড়ির দরজা ঠেলে নেমে এলো একজন, না প্রতীক্ষিত ব্যক্তি নয়, বরং গেইটে এসে দাঁড়িয়ে ব্যাগি ওভারসাইজ ডেনিম আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেক শার্ট পরিহিত এক সুদর্শন যুবক। অচেনা এই যুবকের আগমনে কিঞ্চিত আশাহত হলো সবাই। তারা সম্ভবত বরের প্রতীক্ষায় মুখিয়ে ছিল। সহসাই অন্য কারোর আগমনে আশাহত হয়ে ফের যে যার মতো ব্যস্ত হলো খোশ গল্পে। ওদিকে সুসজ্জিত গেইটের নিগুড় দৃষ্টিতে পরখ করতে গিয়ে চোখ থেকে রোদ চশমা সরালো আগন্তুক। উপরের নেম প্লেটে চোখ বুলিয়ে বিড়বিড় করে আওড়ালো, রিদ ওয়েটস উষা। ওয়াও, আজ উষার বিয়া। রোকেয়া প্রাচী নানান কাজে ব্যস্ত। একদণ্ড শ্বাস ফেলার ফুরসত নেই তার। এর মাঝেই তার সঙ্গে নাকি আবার কোনো এক ছোকরা দেখা করতে এসেছে। দেখতে নাকি ফিল্মের হিরোদের মতন। আপাতত বসার ঘরে বসতে দেওয়া হয়েছে তাকে। সেখানেই বিয়ে বাড়ির কুমারী মেয়েরা সব কাজকর্ম ফেলে হুমড়ি খেয়ে পড়েছে। এত এত কাজের মাঝে এই অনাকাঙ্ক্ষিত অতিথির আগমনে বেজায় বিরক্ত হলেন রোকেয়া। দরজা আগলে ঠেলে মেয়েগুলোকে সরিয়ে ভেতরে ঢুকতে আশ্চর্য হলেন তিনি। কণ্ঠে অবিশ্বাসের ঢেউ তুলে আওড়ালেন, মাহিন, তুমি মাহিন বেঞ্জামিন না? হাতে থাকা একটা শক্ত কাগজ মোড়ানো ফাইল এতক্ষণ মুখ ডুবিয়ে রেখেছিল মাহিন। রোকেয়া প্রাচীর আওয়াজ পেতেই ফাইলটা বন্ধ করে নীরবে চোখ তুলল সে। সামনের কাউচের ওপর কৌতূহল নিয়ে বসে থাকা মধ্যবয়সী ভদ্রমহিলার পানে শ্লেষ হাসি নিক্ষেপ করে শুধালো, কেমন আছেন আন্টি? ব্যথাতুর শ্বাস ফেলল রোকেয়া, নিরেট স্বরে জবাব দিল, এই তো চলছে আর কি, কিন্তু তুমি হঠাৎ? না মানে কয়েক বছর ধরেই তো দেখি না। রোকেয়া প্রাচীর কৌতূহল অস্বাভাবিক নয়। সহসা মৃদু হেসে প্রতিউত্তর করল মাহিন, এসেছি, একটা দরকারি কাজেই এসেছি। রোকেয়া শুধালেন, কী কাজ বাবা? এবারে মাহিন নিজের হাতের ফাইলটা রোকেয়ার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, এই ফাইলটা নিন। রোকেয়া কৌতূহলী দৃষ্টি বিস্ফোরিত হলো, বুড়ো কুঞ্চিত হয়ে এলো তার। ফাইলটিকে উল্টে পাল্টে দেখতে দেখতে উপাস থেকে ভেসে এলো মাহিনের কণ্ঠস্বর, এটা একটা উইল। এতে লেখা আছে এই বাড়ির পূর্ণাঙ্গ মালিকানা আপনার আর উষার। নিচে দেখুন ঈশানীর সাইন রয়েছে। কাটা কাটা বাংলা অক্ষরে ঈশানী নামটা লেখা আলতো স্পর্শে আঙুল বোলালো রোকেয়া। পর মুহূর্তে চোখ তুলে শুধালো, এটা কিভাবে? না না মা। রোকেয়ার কণ্ঠ জড়িয়ে আসছে দেখে মাহিন নিজে থেকে জবাব দিল, আজ থেকে কয়েক বছর আগে এটা উইল করেছিল ঈশানী। ঈশানী চেয়েছিল এই বাড়ির মালিকানা সারা জীবন আপনাদের থাকুক। হস্তান্তরের দায়িত্ব পেয়েছিলাম আমার ভাগে। আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করলাম। রোকেয়া প্রাচী স্তম্ভিত হয়ে বসে রইলেন, তার মুখে রানে। মাহিন আর কথা বাড়ালো না। বাক্য আলাপ শেষ করে দ্রুত পায়ে উঠে পড়ল বিদায় নেবে। ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, ঠিক তখনই পিছু ডেকে ওঠেন রোকেয়া। ধরা গলায় জিজ্ঞেস করেন, ঈশানী কেমন আছে? মাহিন পিছু ফিরে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতপর থমথমে গলায় জবাব দিল, আমি জানি না। কেন? ও কোথায় আছে? এবারে ঘুরে দাঁড়িয়ে হনহনিয়ে হাঁটা ধরল মাহিন। যেতে যেতে অনুভূতিহীন বিমর্ষ গলায় আওড়ালো, নেই, ঈশানী আর নেই। মুহূর্তেই পেছন থেকে ভেসে এলো রোকেয়া প্রাচীর গগন বিদারী চিৎকার। পৃথিবী সমান ক্রেশ নিয়ে দরজার কাছে লুটিয়ে পড়েছেন তিনি। বাড়ি ভর্তি মানুষ হুড়মুড় করে ছুটে এলো সব। তারা সকলে চারিদিক থেকে ঘিরে ধরেছেন রোকেয়াকে। মানুষের পায়ে পিষে বাড়ির উইলটি মাটিতে লুটোপুটি খাচ্ছে, অথচ রোকেয়া প্রাচীর আহাজারি তখন দুনিয়া ফুরে আসমানের শিয়রে। ঈশানের নানি দেবরা বয়োবৃদ্ধা, সহজে নড়াচড়া করেন না। তবুও মেয়ের এহেন কান্না শুনে তিনি আর ঘরে বসে থাকতে পারেননি।
লাঠিতে ভর করে ছুটে এসেছেন দরজার কাছে। মাটিতে লুটিয়ে পড়া মেয়ের আহাজারিতে নয়ন বিস্ফোরিত হলো তার। অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করলেন, বিয়ে বাড়িতে তুই এমন মরা কান্না জুড়ে দিয়েছিস কেন? মা, আমার ঈশানী আর নেই। কান্না সংবরণ করে জবাব দিল রোকেয়া। তার কথার পাছে ভুরু কুঁচকালেন দেবরা। অধৈর্য হয়ে বললেন, সে মেয়ে তো অনেক বছর ধরেই নেই, এখন আবার নতুন করে ঢং করছিস কেন? কি করব বলো? আমার ঈশানী যে দুনিয়াতেই নেই। মেয়ের বেদনারুদ্ধ আহাজারিতে কর্ণঘোর ভেদ করতে আচানক হাতের লাঠি ফসকে গেল দেবরার। ধপ করে বসে পড়লেন সে মাটিতে। উৎসব মুখর বিয়েবাড়ি নিমেষেই ঢেকে গেল শোকের ছায়ায়। আর্তনাদ আর আহাজারিতে ভরে উঠল এই বাড়ির আকাশ বাতাস। পাড়া মহল্লার হাওয়ার বেগে গুঞ্জন ছড়ালো, মরেছে রোকেয়া বেগমের বড় মেয়ে, মরেছে। শোকে মাতোয়ারা ওই শ্যামলা বাড়িটার দিকে ভুলেও ফিরে তাকায়নি মাহিন। নিটল পায়ে একলা পথিকের মতো উদ্দেশ্যহীন হাঁটছে সে। হাঁটতে হাঁটতে কতবার যে শার্টের হাতায় চোখ মুছেছে তার ইয়ত্তা নেই। এক পর্যায়ে যেতে যেতে সেও হারিয়ে গেল ওই ধুলো পোড়া সরু রাস্তার বাঁকে। মাহিন, তুষার, নিঝুম, তুর্য কিংবা ঈশানী, অ্যারিস, ওদের সকলের ভালোবাসার প্রতিদান দিতে বোধহয় কোনো এককালে লালন ফকির গিয়েছিল, ওই প্রেম করে যে সে জানে, ওই প্রেম করে যে সে জানে, আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে। বর্তমান। প্রিসিলা কাঁদছে, নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্নার তোরে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার সরু চিবুক। গোলাপি গাল রক্তিম হয়ে উঠেছে। দু হাঁটু ভাঁজ করে তাতে কলমিলতার মতন গা এলিয়ে ভেজা বালুর উপর বসে আছে মেয়েটা। মাথা নুইয়ে কাদার দরুন ওর কম্পমান শরীরে তীক্ষ্ণ ঝাঁকুনি স্পষ্ট দৃশ্যমান। রাজকুমারের মতো দেখতে হাঁটু সময় ঈষৎ সোনালো চুলগুলো সমুদ্রগত বাতাসে এলোমেলো হয়ে উঠছে। তার উড়ো চুলে সুমিষ্ট ঘ্রাণ ক্রমশ ইয়াসের নাকে এসে লাগছে। প্রিসিলার থেকে অনেকটা দূরে বিরস মুখে বসে আছে সে। মাথা ভর্তি এক ঝাঁক সিল্কি চুল আর উন্নত নাসার সুদর্শন যুবক সে। দৃষ্টিতে আমোঘ আকর্ষণ, কালচে বাদামি উষ্ঠজোড়া আবিষ্কৃত করে রেখেছে দুটো চকচকে ধাতব পিয়ার্সিং, থুতনিতে সামান্য ঢেউ, ঠিক তার মাঝখানে কুচকুচে কালো তিলক। গম্ভীর ধারালো চেহারা জুড়ে প্রাচুর্যের অহং, যেন এক আমানিশার রাজপুত্র সে। লাগামহীন অবাধ্য বেপারোয়া ছন্ন ছাড়া এক অস্তিত্ব। রোদের তেজ দীপ্ত সোনালি রোশনাই কমে এসেছে। মরা বিকেলের শেষ প্রহরে সাগরের বুকে ঝুঁকে রং ছড়িয়েছে পশ্চিমে হেলে পড়া সূর্যরাজ। রক্তিম হয়ে উঠেছে দিগন্ত। একটু বাদেই আধারের পর্দা টেনে সন্ধ্যা ঘনাবে ধরিত্রীতে। লোকালয়হীন একচ্ছ এই ছেঁড়া দ্বীপে কোনো আলোর উৎস নেই। ওদিকে প্রিসিলার কান্না থামার নাম নেই। এতক্ষণ থমথমে মুখে বসে থাকলো, এবার আর চুপ থাকতে পারল না ইয়াস। বহুক্ষণের মৌনতা ভেঙে জোরালো এক ধমক দিয়ে বসল সে। ফ্যাচপ্যাচে আওয়াজ করা বন্ধ করবি, নাকি তোকে রেখেই দ্বীপ ছাড়ব? ইয়াসের অতর্কিত গর্জনে কাঁদতে কাঁদতে মাথা তুলে চাইল প্রিসিলা। কান্নার তোরে নীলাভ নয়ন জোড়া ফুলে উঠেছে তার, যা দেখা মাত্রই বিরক্তিতে কপাল কুঁচকাল ইয়াস। পরক্ষণে দৃষ্টি গিয়ে ঠেকল তরুণীর তুলতুলে কোমল রক্তিম ওষ্ঠা ধরে। কম্পমান চিবকের সন্ধিতে সমান্তলে কাঁপছে ঠোঁট দুটো। মেয়েটা একটু বেশি কোমল আর রূপবতী, তাকালেই চোখ জ্বালা করে। কিন্তু এত নজরকাড়া রূপ মোটেও পছন্দ নয় ইয়াসের। সহসা দৃষ্টি সরিয়ে নিল সে। সেই অনুভূতিহীন বিরস দৃষ্টি অনুসরণ করে ঝাঁঝিয়ে উঠল প্রিসিলা। পেয়েছি কি এই লোকটা? কথায় কথায় হুমকি দেয়। অজ্ঞতা নাকের পাটা ফুলিয়ে হেঁচকে দিতে দিতে বলল, তুমি যাও, আমি পাপাকে কল করে নেব। এখানে নেটওয়ার্ক নেই, দায়সারা গলায় জবাব ছুড়ল যুবক। তার চেহারা জুড়ে পাথরের মতো কঠিনতা। মানবের নিষ্ক্রিয় প্রতিক্রিয়ায় অভ্যস্ত প্রিসিলা, যার দরুন সেসবের পাত্তা না দিয়ে অন্তরের তাড়নায় আবার ডুকরে কেঁদে উঠল মেয়েটা। ভ্রমর জড়ানো গলায় বলতে থাকলো, কেন কেন ওরা দুজন দুজনকে এত ভালোবাসলো? দুনিয়ার ঊর্ধ্বে গিয়ে এভাবে ভালো না বাসলে সবকিছু অন্যরকম হতো নিশ্চয়ই। প্রিসিলার অশ্রুসিক্ত নীলাভ নয়নের পিছনে ঝিনুকের আকৃতির পরিত্যক্ত ক্যাফেটাতে আবদ্ধ।
মাথার উপরে এখনো জলজল করছে। নাম কর্নিয়া ক্যাফে। ইয়াশ নিজেও সেদিকে তাকালো এক পল, তারপর চোখ ঘুরিয়ে নিয়ে নিরন্তন সাগরের পানে দৃষ্টিপাত করে বলল, ইভেন এ ওয়াইল্ড লাইফ টাইম ডাজেন্ট এনাফ ফর দেয়ার লাভ, সো দে ওয়েন্ট অ্যাওয়ে। কথার শেষে গভীর শ্বাস টানল ইয়াশ। প্রিসিলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলল, তাই বলে এত অপূর্ণতা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কষ্ট হচ্ছে আমার ইয়াশ। ক্রন্দনরত প্রিসিলার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল ইয়াশ। জীবনে প্রথমবারের মতো ওর কথার সোজাসাপটা উত্তর দিয়ে বলল, কে বলে অপূর্ণতা? ড্যাড আর মাম্মার ভালোবাসা নিখাত পরিপূর্ণ। অপূর্ণ হলে নিশ্চয়ই আমি এক্সিস্ট করতাম না। তুমি কিভাবে এত সহজে বলে দিচ্ছ? টাইম হিলস এভরিথিং। ইয়াশের কণ্ঠস্বর নিষ্পৃহ শোনালো। মিথ্যে। টাইম হিলস নাথিং। নয়তো আজ এখনও এই স্থানে কর্নিয়া ক্যাফের অস্তিত্ব থাকতো না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আবারও কেঁদে উঠল প্রেসিলা। দুই হাতে চুল আঁকড়ে ধরে পাগলের মতো কাঁদছে সে। এবার নিশ্চয়ই অসুস্থ হয়ে ইয়াশকে নতুন কোনো ঝামেলায় ফেলবে, তবেই ক্ষান্ত হবে মেয়েটা। ইয়াশের তো মাঝে মধ্যে মনে হয় এই মেয়ের জন্ম হয়েছে তাকে বিরক্ত করার জন্য। আগে পরে সব ঘটনা ভাবতে ভাবতে জলের পেশি শক্ত হয়ে গেল তার। মেয়েটার দিকে রক্তিম চোখে তাকিয়ে রুক্ষ স্বরে জবাব ছুড়ল, জাস্ট স্টপ দ্য ফাকিং ক্রাইং প্রিসি। আমি কাঁদলে তোমার সমস্যা কোথায়? সমান তালে চেঁচিয়ে উঠল প্রিসিলা। ইয়াশ এগিয়ে এসে ওর নাজুক চোয়ালখানি শক্ত হাতে চেপে ধরল। বিকজ আই হেট ইট। এক ঝটকায় ইয়াশকে দূরে সরানোর চেষ্টা করলো প্রিসিলা, কিন্তু পারল না। বিপরীতে আরও দৃঢ় হলো হাতের বাঁধন। অসহনীয় ব্যথায় চোখের কোটর টলমল করে উঠল মেয়েটার। ব্যথা ক্লিষ্ট গলায় আওড়ালো, এত হেট না করলেও তো পারো। প্রিসিলার টলমটল ব্যথাতুর দৃষ্টি দেখেও দেখল না ইয়াশ। উল্টো দাঁতে দাঁত পিষে বলল, তোকে আমি এতটা অপছন্দ কেন করি জানিস? বিকজ অফ ইউর ডিসগাস্টিং ব্লু আইজ। কথাটা বলে মেয়েটাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। প্রিসিলা আর কথা বাড়ল না। চুপচাপ উঠে দাঁড়িয়ে উত্তাল সমুদ্রের অভিমুখে হেঁটে যেতে যেতে বিড়বিড়ালো, এটাই তোমার আমার ভবিতব্য ইয়াশ। ইটস ডেস্টিনি টু হ্যাভ এ স্যাড এন্ডিং। বিপরীতে দাপটে কণ্ঠ খাদে নামিয়ে স্বগোক্তি করল ইয়াশ, A sad ending is actually not an end. It an infinity love war. বিভ্রমে ডুবে গেল। কথাগুলো বলতে বলতে আচানক সদ্বিত ফিরতেই সামনে তাকালো ইয়াশ। যতদূর চোখ যায় কেবল উত্তাল জলরাশি। দৃষ্টি সীমানার কোথাও প্রিসিলা নেই। সহসা গা ঝেড়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো সে। ঝড়ো হওয়ার বেগে সমুদ্রের দিকে ছুটে যেতে যেতে আনমনে বলে উঠল, বাট দিস টাইম আই উইল ডেফিনেটলি চেঞ্জ দ্য ডেস্টিনি। হয়তো আবারও নব্য সূচনায় রচিত হতে চলেছে ভালোবাসার এক নবোদিত অধ্যায়। গোধূলির আকাশে হঠাৎ জ্বলে ওঠা সন্ধ্যা তারার মতোই ইয়াশ এগিয়ে যাচ্ছে তার অজ্ঞাত ভবিতব্যের টানে। পেছন থেকে গাংচিলের পাখায় ভর করে ভেসে আসছে সেই মনোমুগ্ধ গানের সুর। টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চাই, বেসামাল ভাবনাগুলো তোমায় ছুতে চাই। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। দ্য এন্ড। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গল্পটা নিয়ে কিছু কথা না বললে একদমই নয়। অবশেষে এতদিনের জার্নি শেষ হলো। এত অপূর্ণতার মাঝেও ওদের ছোট্ট একটু পূর্ণতা ছিল ইয়াশ ইউভান, যাকে ওরা দুনিয়াতে রেখেই চলে গেল। এই গল্পটা সত্যি বলতে আমার অনেক পছন্দের। আমি শুরু থেকে অনেক পছন্দ করেছিলাম। এমন জীবনসঙ্গী আসলে কয়জন পায়। অ্যারিস ইউভান আমার খুব পছন্দের একজন মানুষ। আর অ্যারিসের বলা ওই কথাটা, এক জীবনে তোরে শুধু চেয়েই গেলাম, পেলাম আর কই প্রেম আমার। সত্যি কথা, অ্যারিস শুধু ঈশানীকে চেয়েই গেল, পেল আর না কোনো দিন। আর অ্যারিসের ওই ডাকটা প্রেম আমার, উপস, একদম পুরা হার্ট টাচিং। গল্পটা একদম পারফেক্ট নাম জড়িয়েছে। আমি শুধু চেয়েছি তোমায়, শুধু চেয়েই গেল, পাওয়া আর হলো না। এই ছোট্ট পাওয়া না পাওয়ার মাঝে বোধ হয় তুষারই শুধু ফ্লোরাকে পেল।
অ্যারিশ ঈশানীকে পেয়েও পেল না। মাহিন সে শুধু চেয়েই গেল। আর ওই পাশে নিজম, সেও তুষারকে চাইল, সেও পেল না। যাই হোক, সবসময় তো আর সব কিছুতে পূর্ণতা হয় না, কিন্তু এত অপূর্ণতার মাঝেও গল্পটা আমার ভীষণ রকম পছন্দের। প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব বেশি মিস করব। এত তাড়াতাড়ি গল্প কেন শেষ হয়ে গেল? মনে হচ্ছে যদি আরও কিছু পর্ব থাকতো তাহলে ভালো লাগতো। যাই হোক, আমার কাছে না এই ভিলেন টাইপ লাভারগুলো অনেক ভালো লাগে। ওরা যাকে ভালোবাসে একদম সর্বস্ব দিয়ে ভালোবাসে, কোনো কিছুর তোয়াক্কা করে না, কারোর তোয়াক্কা করে না। হিরো দেখবার সমাজ নিয়ম নীতি সব কিছু পরোয়া করে, কিন্তু যে ভিলেন হয় তার কাছে পুরা পৃথিবী একদিকে আর তার ভালোবাসা ঠিক অন্যদিকে। যাই হোক, তোমাদের যদি এইরকম রিলেটেড কোনো গল্প জানা থাকে নিউ, তাহলে আমাকে অবশ্যই জানিয়ে দিও। আমি চেষ্টা করব তোমাদের পড়ে শোনানোর। আশা করছি তোমাদের কাছেও গল্পটা অনেক ভালো লেগেছে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।